আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং স্টুডিওতে এই জন্য 3 জন অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৌরভ হাসান, সম্পাদক চর্চা, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি একটু মনিয়াপাকে দিয়েই। বিএনপি চেয়ারপারসন অসুস্থ এবং আজকে বেশ কয়েকদিন ধরেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। একটু তার চিকিৎসার অবস্থা জানতে চাই। পাশাপাশি যুক্তরাজ্যের চিকিৎসক দল রয়েছেন, চীনের চিকিৎসক দল এরই মধ্যে আছেন এবং কিছুক্ষণ আগে আরেকটি দলও ভেতরে প্রবেশ করেছেন আমরা জেনেছি। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও হয়তো খবর নিয়ে এসছেন, কি অবস্থা আসলে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই চিকিৎসক দলের বার্তার উপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসা না আসার উপর নির্ভর করছে, সেটিও শোনা গেছে যে তার অবস্থা অপরিবর্তিত থাকলে তিনি আসবেন, বা যদি বিদেশ নিয়ে নেওয়া যায় তাহলে হয়তো তিনি আসবেন না এই মুহূর্তে। একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আপনি যেটা বললেন আপনি নিজেই উত্তর দিয়ে ফেলেছেন অনেকগুলো। এটা এখন সারা বাংলাদেশে, সারা বিশ্বে টক অফ দ্য ওয়ার্ল্ড যে ওনার কি অবস্থাটা। টাইম টু টাইম আপনাদের লোক আছে, আমি দেখলাম। তো সেইখানে আগের চেয়ে কিছুটা ভালো, কিন্তু এটা কতটা কিছুটা সেটা তো আসলে আমরা বুঝতে পারি না। না আমরা ডাক্তার, না ওখানে নিবিড় পরিচর্যার মধ্যে চাইলেই সবাই সবসময় যাওয়া সম্ভব না। সেখানে চায়না থেকে গতকাল পরশুদিন যে টিম আসছে, তারপর আজকে যেটা আসলো, তারা দেখবে। এবং ওনার সাথে অনলাইনে আছেন, যুক্ত আছেন জন হপকিন্স ইউনিভার্সিটি, আরেকটা ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের, তারপরে ব্রিটেন থেকে যারা আসছেন তারা ঢুকলেন কিছুক্ষণ আগে, আমি ওখানে ছিলাম। তো এখন তারা বুঝবেন যে ওনাকে প্রথম টার্গেটটা হচ্ছে ওনার শরীর কতটুকু আপনার বিমান জার্নির জন্য ফিট, এটা দেখাই হচ্ছে বড় ব্যাপার, যে ওনাকে নিয়ে যাওয়া যায় কিনা। যদি ওনাকে নিয়ে যাওয়া যায় তাহলে তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আমাদের বিমান টিমান সব কিছু রেডি আছে, স্ট্যান্ড বাই, বললে তাদেরকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হবে। যদি সেটা সম্ভব না হয় দেন তখন ছেলে আসবেন, আমাদের নেতা, উনি আসবেন। বা ওখানে যদি নিয়ে যায় তাহলে তার আসার দরকার পড়ে না, কারণ বিএনপি থেকে বা মানে ওনার ডাক্তারদের প্রথম প্রেফারই হচ্ছে ব্রিটেন। লন্ডনে যদি নিয়ে যায় তাহলে আর ছেলে আসবেন না। আর যদি না নিতে পারেন তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এটার জন্যই আমরা ওয়েট করছি, যে ডাক্তাররা হয়তো কিছুক্ষণ পরেই আপনার ব্রিফ করবে, ডাক্তার জাহিদ সাহেব ডাক্তারদের পক্ষ থেকে, আপনাদের সঙ্গে যিনি বারবার কথা বলছেন, এটা হয়তো করতে পারে। তবে গতকালকের থেকে আজকে কিছুটা উন্নত। সেটা মুমূর্ষু রোগীর ক্ষেত্রে কিছুটা, মানে কতটা কিছু, এটা বুঝে নিতে হবে। এই চিকিৎসক যারা বিদেশি চিকিৎসক দল রয়েছেন, নিশ্চয়ই তারা উন্নত চিকিৎসার জন্যই হয়তো এসছেন এবং অবজার্ভ করছেন। তারা কি কোনো মেসেজটি দিবে যেটির উপরে আসলে, যেটির কথা বলছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসা বা পরে আসার উপর অনেকটা সিদ্ধান্ত নির্ভর করছে, এটি কি তারা দিবেন কিনা, বা সেই সিদ্ধান্তটি কি এখনই পাওয়া যাবে? তারা তো রোগীর আপডেট দিবেন, সেটার উপর ডিপেন্ড করবেন ডিসিশন নেওয়াটা। কারণ রোগী যদি সেই বিমানে ওঠার মতো ফিট থাকে তাহলে হয়তো বা আর ওনাকে আসতে হবে না, আমাদের নেতাকে তারেক রহমান সাহেবকে। যদি বিমানে উঠতে না পারেন উনি এই সময়টায়, উনি নিঃসন্দেহে মুমূর্ষু, সেইখানে বিকল্প ব্যবস্থা, তো আর কোনো অপশন না থাকলে উনি চলে আসবেন। জি, অবশ্যই। একটু সৌরভের কাছ থেকে একটু জানতে চাই যে বিএনপির চেয়ারপারসনের এই অসুস্থতা রাজনৈতিক অঙ্গনেও একটা নতুন পরিস্থিতি তৈরি হলো কিনা, বা নতুন একটি সংকট তৈরি হলো কিনা? না, সংকটের আমাদের সভা-আলোচককে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। সংকটের বিষয়টা পরে আসে, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু একটা রাজনৈতিক সংহতি, ঐকমত্য, সম্প্রীতির কিন্তু আভাস আছে। রাজনীতির বাইরে, দলের বাইরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সবাই কিন্তু সেভাবে দেখছেন। এটি কিন্তু একটি ভালো, যে আমাদের এত পারস্পরিক বিরোধ, হিংসা, বিদ্বেষ,
একে অপরকে দেখতে না পারার যে রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে, তার মধ্য থেকে একজন মানুষ, একটি দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি যে এই দল নির্বিশেষে সবার যে শ্রদ্ধা সমীহ, এটি কিন্তু খুবই আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব বেশি দৃষ্টান্ত আছে বলে মনে হয় না। তো সুতরাং এটি একদিন এই আপনি বলছেন সংকট আছে কি না, আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার অবস্থায় এক ধরনের আমরা জাতীয় ঐক্য লক্ষ্য করছি। এখন সেটা রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী মাঠে সেটি কতটা কাজে দেবে, কারণ একইভাবে বাঙালি এক ধরনের স্ববিরোধিতা তো আছে সব জায়গায়, নিজের ভেতরে, দলের ভেতরে, ব্যক্তি সমষ্টি সবখানেই। আপনি হাসপাতালে যে দেখে আসলেন ভিন্ন অন্য দলের নেতারা, তারাই আবার রাজনৈতিক মাঠে এত গরম বক্তৃতা দেন যেতে মনে হচ্ছে যে এই দলটি মানে বিএনপি সম্পর্কে তারা খুবই বিরূপ করেন। এটি একটি নির্বাচনী হিসেব নিকেশ নির্বাচনী রাজনীতির বাইরে খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারটি। আরেকটি আপা যেটা বলছেন সেখানে আমি একটু যোগ করতে চাই, এই যে তিনি তিনি যদি তার শারীরিক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর তারেক রহমানের ফিরে আসা না আসা এই মুহূর্তে, এটি বোধহয় একটু কি বলে যে বলবো যে এরকম নিয়তির কাছে ছেড়ে দেওয়ার কি প্রয়োজন। আজ যদি ধরুন তারেক রহমান সাহেব 3 দিনের মধ্যে চলে আসলেন, তারপর 5 দিন পর চিকিৎসক বললেন যে বেগম খালেদা জিয়া যেতে পারেন বাইরে চিকিৎসার জন্য, তিনি সঙ্গে গেলেন, মানে এক ধরনের মানে এক ধোঁয়াশে কিন্তু আছে এখনও, মানে পুরো বিষয়টা স্পষ্ট না। ডক্টর জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শুরু থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য, অনেক সময় নেতৃত্ব দিয়েছেন। তা আমার এই প্রশ্নগুলো আছে মানে অনেকের মনেই। আজ আরেকটি বিষয় হচ্ছে যে তারেক রহমান নিজে বলেছেন যে তার আসার ক্ষেত্রে এটি অবারিত নয়, আবার তার নিয়ন্ত্রণেও নেই। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট ছাপা হয়েছে যে তার ওখানকার অবস্থানটা কি। তিনি একসময় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তার পাসপোর্ট বাংলাদেশ তৎকালীন সরকার বাতিল করে দিয়েছিল, সুতরাং তার রাজনৈতিক আশ্রয় ছাড়া অন্য কোনো পথ ছিল না। এখন সেই আশ্রয়ের একটা কিন্তু শর্ত থাকে, শর্ত হলো যে দেশ থেকে এসেছেন সেই দেশে যদি আবার ফেরত, অর্থাৎ একটা পরিবেশের কথা বলে তো যেখানে সেখানে তার জীবন নিরাপদ নয়, তার ঝুঁকি, তার ইত্যাদি ইত্যাদি, এটি বিবেচনা করে যে দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চান। কিন্তু তিনি যদি আবার ওই দেশেই ফিরে আসেন, তার নিজের দেশে, তখন কিন্তু ওই শর্তটা থাকে, মানে ওই শর্তটা লঙ্ঘিত হয়। তখন ওই সরকার আর ওই যে সুবিধাটা তিনি পেয়ে আসছেন সেটি দেবেন না। এখন যে প্রশ্নটি আসছে, তাহলে তারেক রহমান তার বার্তায় কি এটাও মনে হয় তার দেশে নিরাপত্তা ঝুঁকি আছে, অথবা তিনি দেশে আসলেন, পরবর্তীকালে এখন যে পরিস্থিতি আছে এটি বদলে গেল, আমূল বদলে গেল, তখন তার এখানে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সুতরাং এইসব বিবেচনাও আছে কি না, আমার মনে হয় যে দলের পক্ষ থেকে এটা পরিষ্কার করা উচিত যে তার আসার বিষয়টি। আরেকটি আছে যে রাজনৈতিক বিবেচনা, যে নির্বাচনে তফসিল ঘোষণা হবে, এই বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি যদি বাইরে রাখি, বিএনপির যে প্রস্তুতি ছিল তফসিল ঘোষণা হবে, তিনি তখন তার আসার মধ্য দিয়ে বিএনপি পক্ষে একটা গণজোয়ার আসবে এবং এটা নির্বাচনী প্রচারে তারা এটি কাজে লাগাতে পারবেন, নির্বাচনী প্রস্তুতিতে কাজে লাগাতে পারবেন, সেটাই অন্য বিষয়। কিন্তু এখন তো একটা সংকটজনক অবস্থা, পুরো দেশবাসী উৎকণ্ঠা। সেখানে তারেক রহমান সাহেব যে কৈফিয়ত দিয়েছেন সেটাই যথেষ্ট কিনা, এটা প্রশ্ন দেশে ফেরার ব্যাপারে। জি, এবং যে আমরা একটু সালেউদ্দিন সিফাত একটু আপনার কাছ থেকে জানতে চাই যে গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করেছে, এমন একটি মন্তব্য তিনি ঢাকার বাইরে করেছেন। আজকে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছেন
এবং তারা বিএনপি চেয়ারপারসনের অসুস্থতাকে কেন্দ্র করেই এই কারণেই তারা বলেছেন অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা যেন করে নির্বাচন কমিশন। মানে কোনো একটি উপলক্ষে আপনারা শেষ পর্যন্ত মুখ ফসকে বলেই ফেললেন কিনা যে নির্বাচন একটু পরে যেতে হয়, এরকম কিছু? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক শ্রোতা এবং আমার সাথে উপবিষ্ট বিজ্ঞ সহ আলোচকবৃন্দকে আমি শুরু করতে চাই সৌরভ ভাইয়ের একটা কথা দিয়ে। আসলে আমরা ধরেন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়া বা ওনার জন্য রোগ মুক্তির দোয়া করা, আবার বিএনপি বিরুদ্ধে বলা, দুটো কিন্তু আলাদা জিনিস। কারণ বেগম জিয়াকে আমরা মনে করি যে উনি তার পার্টির আপনাদের দলের কথা বলেননি, কোনো একটি দল বলেছেন। আচ্ছা, ওটা হতে পারে। আচ্ছা, এটা হয়তো জামাতের কথা বলেছেন কিনা বা আমি জানি না। মানে আমরা আমাদের কথা বললাম আর কি। আমাদের চোখে ম্যাডাম হচ্ছে গিয়ে এখন অনেকটা পার্টির ঊর্ধ্বে একটা অবস্থানে উঠে গেছেন বিকজ অফ মানে পারসিস্টেন্ট যে স্ট্রাগলটা উনি করেছেন গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য, তো সেই জায়গা থেকে। আর আরেকটা বিষয় যেটা আপনি প্রশ্ন করেছেন এবং সঙ্গে সালাউদ্দিন আহমেদ সাহেবের একটা উক্তিও জুড়ে দিয়েছেন, তা আমরা বারবারে কিন্তু যখন তফসিল ঘোষণা হয়েছে তখন আমরা বলেছি এবং এর আগেও বারবার মানে তফসিল ঘোষণার কথা যখন আসছিল তখন আমরা বলেছি এবং এর আগেও বারবার বলেছি যে ইলেকশন পেছানো বা এই ধরনের কোনো কিছুতে আমরা কখনোই ছিলাম না। আমরা জাস্ট আমাদের কিছু ডিমান্ডস ছিল সংস্কার কেন্দ্রিক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা আমরা বলেছিলাম, গণভোটের প্রসঙ্গটা এনেছিলাম এবং আমরা বলেছি এই ডিমান্ডসগুলো মিট হলে সেটা শুধু ফেব্রুয়ারি নয়, বরং আপনি চাইলে এই ডিসেম্বরও আপনি নির্বাচন অনুষ্ঠিত করতে পারেন মর্মে আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা বলেছি। ফলে এই ধরনের সন্দেহ সংশয় তৈরি করার কিছুই নাই। রাদার আজকে যে বক্তব্য নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনে, সেটার অনেকগুলো দিক আছে। বিশেষত আপনি দেখবেন যে প্রশাসনিক জায়গাতে কিছু জায়গায় নিরপেক্ষতার ঘাটতি দেখা যাচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যখন বিএনপি তার প্রার্থী ঘোষণা করেছে তখন ঢাকারই কোনো একটা থানার অফিসার তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ অমুক চার বা অমুক কোনো একটা জেলার নাম বলেছেন আর কি। তো পরবর্তীতে উনি আবার ফেসবুক পোস্টটা ডিলিটও করে দিয়েছেন। এই ধরনের ব্যাপার আছে। আবার জামাতের ক্ষেত্রে অভিযোগ আছে যে রিটার্নিং কর্মকর্তা নিয়ে এক ধরনের অভিযোগ দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট, রাইট? সো ফলে প্রশাসনিক যে নিরপেক্ষতা, নিউট্রালিটির জায়গাটা আসলে নিশ্চিত হচ্ছে কিনা, সেটা নিশ্চিত করেই দেন আমরা ইলেকশনের দিকে আগাতে পারি কিনা, এটা একটা বিষয়। আবার ধরেন রাজনৈতিক ফিল্ডটাও কিন্তু অসহিংস অবস্থায় নাই, বেশ সহিংসতাপূর্ণ হয়ে উঠছে। আজকে নরসিংদীতে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো তাদের উপর অভিযোগ উঠেছে যে তারা জামাত প্রার্থীর উপর হামলা করেছে। আবার কিছুদিন আগে আমরা পাবনায় দেখেছি জামাতের উপর আবার পাল্টা অভিযোগ করেছে বিএনপি। ফলে পলিটিক্যাল ফিল্ডটা যে সহিংসতাপূর্ণ হয়ে যাচ্ছে এবং এটা যে আমাদের আসলে গণতান্ত্রিক উত্তরণের জন্য আফটার 15 ইয়ার্স অফ লং স্ট্রাগল এটা যে আমাদের জন্য সুখকর নয়, সেটা একটা বিষয়। তো ফলে এই পরিস্থিতিগুলো কিন্তু বিবেচনায় নিয়ে দেন আমরা বলেছি এবং অবশ্যই ম্যাডামের যে অসুস্থতা এবং সেটা নিয়ে যে একটা রাজনৈতিক সংকট আছে সবগুলো নিয়েই বলা হয়েছে যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেন তফসিল করে দেন আমরা নির্বাচনের দিকে আগাবো। কিন্তু সেখানে পেছানোর এই প্রশ্নটাই আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটাই নাহিদ ইসলামকে করা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে না, আমরা নির্বাচনের তফসিল পেছানো কিংবা ইলেকশন পেছানো এই ধরনের কোনো কথা বলছি না। আমরা বলছি যে এই সকল সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করে এবং রাজনৈতিক ফিল্ডটাকে সহিংসতাপূর্ণ জায়গা থেকে নিয়ে এসে অসহিংস করে দেন আমরা এগোতে পারি কিনা। এখন বাই দ্য ওয়ে আপনি যেটা বলছেন সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা যে উনি বলছেন কয়েকটি রাজনৈতিক দল, এখন এই অভিযোগটা আমি আসলে আরো অনেককেই দিতে পারি। বাংলাদেশ কংগ্রেস নামক একটা দল, তারা দেখলাম যে আজকে রিট করে বসেছে রিটার্নিং কর্মকর্তা শেষ। না, আমি এই প্রসঙ্গ দিয়ে শুরু করি যে ধরেন এই দলটাই যদি আপনি দেখেন 2024-এ যে বলেন রিটের প্রসঙ্গে আমি আসছি, কিন্তু আপনি যে কয়টি পয়েন্টের কথা বললেন এর কোনোটি কি আসলে 2-3 দিনের মধ্যে সমাধান করা সম্ভব? কারণ তফসিল আগামী সপ্তাহে দিবে এটি বলছে নির্বাচন কমিশন। এইটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোকে কিংবা বেগম জিয়ার শারীরিক অবস্থা, সেটি কোনোটাই তো আসলে না বেগম জিয়ার শারীরিক অবস্থা আমরা এটা বলি নাই যে বেগম জিয়া সুস্থ হওয়া অবধি নির্বাচন আটকে যাবে, এরকম কিছু না। এটাকে কেন্দ্র করে তারেক রহমান দেশে আসবেন কিনা বা এই যে পলিটিক্যাল ফিল্ডটাকে যে সহিংস অবস্থায় আছে এগুলো আসলে আপনি যেটা বলেছেন আই অ্যাগ্রি, যেগুলো মোটা দাগে 2-1 দিনে সমাধান করার বিষয় না, বাট এটা আসলে পলিটিক্যাল পার্টিসগুলোকে অনবোর্ড করার বিষয়, তাদের কাছ থেকে এইটার কমিটমেন্ট নেওয়ার বিষয় এবং তাদের কাছ থেকে তারা যে অসহিংসপূর্ণ করবে এবং সহিংসতাপূর্ণ করবে না এই কমিটমেন্টটা নেওয়ার প্রশ্ন। তো ফলে আমরা বেসিক্যালি বলতে চেয়েছি নির্বাচন কমিশনকে এবং সরকারকে তারা এই বিষয়গুলোকে অনবোর্ড করে রাজনৈতিক দলগুলোকে এই প্রসঙ্গে নিয়ে এসে দেন হচ্ছে তারা নির্বাচন কমিটমেন্ট তো সবাই দিয়েই আছে। আপনারা নিশ্চয়ই সহিংসতা করবেন না, বিএনপি বলছে তারা করবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি না। বিশেষত প্রশাসনিক নিরপেক্ষতার জায়গাটা বোধহয় আপনি মিস করে গেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এই বিষয়গুলো কিন্তু বারবার বলছি যে নির্বাচনটাকে যদি আপনি নিউট্রাল করতে চান, নির্বাচনকে যদি আপনি একদম অংশগ্রহণপূর্ণ এবং ন্যায্য করতে চান, তাহলে অবশ্যই আপনি ওই যে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। আর একটা কথা যেটা সালাউদ্দিন সাহেবের জবাব আমাদের দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে
ধরেন আমরা তো এটাও দেখতে পাচ্ছি যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে জোট হইলে হোক বাট নিজ দলের প্রতীক ইলেকশন করতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দল নানা উপায়ে নানা ফন্দি ফিকির করে এই যে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিষয়টা এইটাকে যাতে কোনোভাবে বাস্তবায়ন করা না যায় তার জন্য এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে অনেক জোট সঙ্গী তা মানে বড় দলের জোট সঙ্গী তারা যখন নিজ এলাকায় যান, নিজ এলাকায় আবার সেই এলাকার যারা জোটের বড় প্রার্থী আছেন তাদের সমর্থকদের দ্বারা মানে হেনস্থার শিকার হচ্ছেন, ঝাড়ু মিছিলের ভয় পাচ্ছেন, হুমকি পাচ্ছেন। তো ফলে এইসব দিক চিন্তা করে কি আবার নিজ দলের প্রতীকে যাতে ইলেকশন করতে না পারে, রাদার জোটের প্রতীকে ইলেকশন করতে হয়। জি, এটাও আপনার সালাউদ্দিন আহমদ সাহেবের কথা এটাও বিবেচনা করা উচিত। আর এই যে কংগ্রেস নামক দলটা তারা যে এই যে রিটার্নিং কর্মকর্তা নিয়ে তারা যে এখন হুট করে রিট করে বসলো এবং তারা নিজেরাই যে ডামি ইলেকশন অনেকগুলো প্রার্থী দাঁড় করেছিল ডাব মার্কায়, এবং তারা এই সুযোগটা কিভাবে পেলো এই প্রশ্নগুলো তো আমরা উত্থাপন করতে পারি। আবার এই যে এখন তুরস্ক কেন্দ্রিক এক ধরনের প্রোপাগান্ডাবাজি হচ্ছে, তুরস্ক কেন্দ্রিক প্রোপাগান্ডাবাজির মূল উদ্দেশ্য আমরা সেটা বুঝতে পারি, ধরতে পারি। তুরস্ক আর ইন্ডিয়ার মধ্যে এক ধরনের শান্ত একটা যুদ্ধ চলতেছে বিগত অনেক দিন ধরে, এবং সেটার ইম্প্যাক্ট বোধহয় বাংলাদেশেও পড়তে যাচ্ছে আর কি। কিন্তু এই যে হঠাৎ করে ইলেকশন থামানোর জন্য বা তুরস্ক এখানে বাংলাদেশে কোনো একটা স্টেশন বসাইছে বা গোয়েন্দারা খুব নজরদারি করতেছে, এই ধরনের যে সস্তা প্রোপাগান্ডাবাজিগুলো চলতেছে, তো এগুলোকে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি। ওয়াই এইগুলো কেন সামনে এনে নির্বাচনকে অনেকেই তো আবার দেখবেন বিভিন্ন শোতে বলে বসে না নির্বাচন হচ্ছে না, নির্বাচন মনে হয় হচ্ছে না। তো নির্বাচন হচ্ছে না কেন? এবং উনার কথা সূত্র ধরে বলি তারেক রহমানের দেশে না আসাটাও কিন্তু এক ধরনের মানে সবুজ সংকেত না হিসেবে ধরতে পারি আর কি। মানে উনিও যদি মনে করেন যে উনি একটা বড় রাজনৈতিক দলের নেতা বা বড় আগামী হয়তো পসিবল যেটা বিএনপি বলে থাকে প্রবাবেবল উনি পিএম ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে উনি যদি দেশে আসেন তাহলে দেখা যেতে পারে যে ওই যে ধরনের যে একটা শঙ্কা বা আশঙ্কা রয়েছে নির্বাচন না হতে পারার, হ্যাঁ এইটাও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যায়। এইটা একটা বিষয়। তো অবশ্যই সেক্ষেত্রে তার যে নিরাপত্তার বিষয়টা সেটাকে নিশ্চিত করেই আমরা বলছি। আপনারা সেটি কথা বলছেন। এই তিনি একটু মনিয়াপের কাছেও আমি জানতে চাইবো যে বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা এবং তারেক রহমানের এই যে দেশে আসা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, তিনি নিজেই বলছেন যে তার একার উপরে নিয়ন্ত্রণ নেই সেটির উপরে, এটির কারণে বিএনপিও কি চাইছে যে তফসিল একটু পেছাক, এই ধরনের একটি গুঞ্জন বাজারে আছে, সেটি নিয়ে একটু আপনার ওপিনিয়ন আমি জানবো। তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মনিয়াপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপিও কি এই পরিস্থিতির কারণে এখন তফসিল কিছুটা পরে হলে সুবিধাজনক চিন্তা ভাবনা করছে কিনা? দেখেন, বিএনপি কিন্তু কিছুই বলে না এই ব্যাপারে। বিএনপির এই মুহূর্তে মাথায় কোনো কিছুই নাই। বিএনপির মেন সমস্যাটাই এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে নিয়েই বিএনপি আছে। এবং বিএনপির সব জায়গায় বিএনপি কিন্তু নির্বাচনের কোনোখানেই কাজ বন্ধ রাখে নাই। হতে পারে যেটা জনসভা ছিল সেটাকে মিলাদ মাহফিলে পরিণত করেছে, দোয়া খায়ের ব্যবস্থা করেছে। যেটা রাতে ধর্মসভা ছিল সেটা দোয়ায় শেষ করেছে, এরকম। তো সেই জায়গায় আমি মনে করি যে ভালোবাসা ভালো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তাকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করা ভালো না। নির্বাচন আমি যদি পিছাতেই চাই, আমার বিভিন্ন সামনে কজ আছে, কিন্তু যে মানুষটাকে আমি সব কিছুর ঊর্ধ্বে মনে করি এখনও তার ঘোষণা আসে নাই, সেটার জন্য তফসিল পিছাতে পারে না। উন্নত দেশগুলোতে আমরা কি দেখি, উন্নত দেশগুলোতে কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যান বা খুব কোনো সমস্যা হয়, সেটাকে মনে করে কাজ আরও 1 ঘন্টা বাড়িয়ে দেন। আমি তার মানে এও বলছি না যে 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে তফসিল আরও 3 দিন আগে ঘোষণা করুক। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুসারেই তফসিল 1 সপ্তাহ পিছিয়ে গেছে। দেখেন, এটাও কিন্তু খুব খারাপ। নির্বাচনকে ঠিক সময় মতো কন্টিনিউ করার জন্য কিন্তু একটা বাধা। তারপরে রিট এটাই যে প্রথম এবং শেষ রিট আমি মনে করি না, আরও রিট মনে হয় পাইপলাইনে আছে, আরও অনেক খেলা আছে। কারণ পর্দার অন্তরালে এত বেশি কঠিন খেলা হচ্ছে। মানে আমি বহুদিনের পুর খাওয়া কর্মী হিসেবে আমার কাছে মনে হয় সময়টা খুব একটা ভালো সময় না। এই সময়টা যাচ্ছে যে সময়গুলো, কারণ একজন আরেকজনের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে চাচ্ছে, এটা হলো সবচেয়ে বেশি খারাপ জিনিস। আমার মনে হলো যে আমি এই মুহূর্তে নির্বাচন করব না, আমি বলতেই পারি। কোনো দল আছে তারা চায় না, কারণ তারা সরকারের চেয়েও ভালো অবস্থায় আছে। সরকারে থাকলেও একটা জবাবদিহিতা থাকে যে আজকে না ধরলেও আমাকে একদিন ধরবে। কিন্তু আমি যদি আপনার ঘাড়ে যদি বন্দুক রেখে আমি যদি ফায়ার করতে পারি, আমার তো সমস্যা নাই।
সমস্যা হলে আপনার হবে, আমার তো হবে না। তো সমস্যা হলে ইউনূস সরকারের হবে ইন ফিউচার। তো এটা তো অন্য যারা ফ্যাসিলিটিস ভোগ করছে তাদের তো হবে না। আর যেটা মনে করেন যে ম্যাডামকে ধরে যদি এনসিপি বলে থাকে এই কথাটা, এনসিপি বললে তো অনেক কিছুই হয়ে যায়, আমরা অতীতে দেখেছি অনেক কিছুই হয়ে যায়। এটাও হয়তো হয়ে যাবে অন্য কোনো কারণে, ম্যাডামকে বাদ দিয়ে অন্য কোনো কারণ বললে ভালো হয় আমাদের জন্য। কারণ আমরা চাই না যে আমাদের নেত্রীকে শো করে অন্য কিছু এরকম কিছু বলা হোক। এই জিনিসটা আমরা মনে করি যে উনি সার্বজনীন নেত্রী হয়ে উঠেছে, এটা আমাদের গর্বের জায়গা। আমরা বাংলাদেশের সবার কাছে, সব দলের মানুষ, দলের বাইরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ভীষণভাবে এটা ফিল করছি। কিন্তু তাকে নিয়ে আর কাদা ছোড়াছড়ি, ওনাকে নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে। যারা আজকে ভালো ভালো কথা বলছে, আপনি যদি তাদের অতীতে যান দেখেন ওনাকে কি পরিমাণ খারাপ কথা বলেছে তারা, অনেকেই আছে। তো এবং এখনও তারা কেউ কোনো দলের সামনে দিয়ে এসে ভালো কথা বলছেন, আবার পিছন দিয়ে তাদের বটবাহিনীদের লাগিয়ে দিয়েছেন উল্টাপাল্টা কথা বলার জন্য, উল্টাপাল্টা কাজ করার জন্য। এগুলো কিন্তু এটা রাজনীতিতে কৌশলের দরকার আছে, বাট অপকৌশল কোনোদিন ভালো কিছু বয়ে আনতে পারে না। কিছুক্ষণের জন্য মনে হয় যে ভালো কিছু হয়েছে, কিন্তু এক সময় এটা খুব তাড়াতাড়ি প্রকাশ পায় যে এটা করাতে কতটা বুমেরাং হবে তাদের জন্য। সেই জন্য আমরা মনে করি যে যেভাবে নির্বাচন যাচ্ছে, হ্যাঁ, যদি ওরকম কিছু হয়ে যায় একটা ঘোষণা যে নির্বাচনের তফসিলের দিন, সেটার একদিন দুই দিন আগে পরে করা যেতে পারে, কিন্তু এরকম তো আল্লাহর রহমতে এখনও এই ধরনের খবর আসে নাই। সো আগেই গাছা কাঁঠাল গুফে তেল দিয়ে তো লাভ নেই। আমি মনে করি যে বিএনপি যে পর্যন্ত না বলবে, বিএনপি কারো কাছে এই ব্যাপারে রিকোয়েস্ট করে নাই। বিএনপির কাজগুলো করছে এবং ম্যাডামকে নিয়েও কাজ করছে। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের একটা নির্বাচন নিয়ে একটা নতুন অফিস নেওয়া হয়েছে, গুলশান অফিসের পাশেই নেওয়া হয়েছে। সেইখানে ওইটাকে নিয়ে মিলাদ ছিল, সেই মিলাদটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে চলে গেছে। এখন অনেকেই যারা গিয়েছে মিলাদে, কথা ছিল যে অফিস উদ্বোধনী মিলাদ, কিন্তু সেখানে আর অফিস উদ্বোধনী মিলাদটা হয় নাই, এটা দোয়া মাহফিল হয়ে গেছে। এটা বলতে হয় না, এটা মনের অগোচরেই চলে আসে। তো এই সব মনে করি যে এটা কেউ ভালোবাসলে তার প্রতিফলন এইভাবে ঘটালে আমরা খুশি, কিন্তু জাতীয় কোনো পর্যায়ে অকারণে অপব্যবহার করলে আমরা খুশি হব না। জি, সৌরভের কাছে একটু জানতে চাই, যেটি নিয়ে আসলে দুজনই আলোচনা করছিলেন যে নির্বাচন পেছানোর আয়োজন স্থগিতের জন্য আদালতে রিট হয়েছে। আদালতে রিট করেছেন বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। একটু আপনার কাছে জানতে চাই যে রিট এরকমের বিভিন্ন সময় হয়, এটিকে বিশেষভাবে ভাবনার সুযোগ আছে কিনা বা সেরকমভাবে দেখেন কিনা? না, এই মুহূর্তে বোধহয় দুটো রিট আছে। এর আগে একটি রিট করেছেন যে নির্বাচন পেছানোর নির্বাচনের প্রতীক নিয়ে, যে আগে যে জোটগতভাবে নির্বাচন করলে যে কোনো প্রতীক নিতে পারতেন জোটের শরিকদের, এখন নিজ দলের প্রতীক নিতে হবে, এটা নিয়েও কিন্তু একটা রিট হয়েছে। আর দ্বিতীয় রিট হচ্ছে যে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব কে পালন করবেন, নির্বাচনী কর্মকর্তা পালন না করে কেন ডিসিরা পালন করবেন। বিএনপির কিন্তু দাবি ছিল যে নির্বাচনী কর্মকর্তাদেরই যাতে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাতে প্রশাসনিক অনেক বিতর্ক এড়ানো যাবে বা সমালোচনা। সেটি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে তারা সরকার যেভাবে প্রশাসন রদবদল করছে, তাতে মনে হচ্ছে তারা ডিসি এসপিদের সামনে রেখেই, ইউএনওদের সামনে রেখেই, তাদের কথা মাথায় রেখেই এই রদবদলগুলো করছেন। নির্বাচন তফসিল মোটামুটি আমরা যতটা ধরে নেই সংবাদ মাধ্যমে আসছে, মোটামুটি ঠিক হয়ে গেছে। একটা হচ্ছে 7 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নির্বাচন কমিশনের কমিশন সভা আছে, ওই দিনই তারা কমিশন সভা আছে, ওই দিনই তারা তারিখটা জানাবে। এক্ষেত্রে আমার মনে হয় না যে বেগম জিয়ার অসুস্থতার কারণে নির্বাচন পিছানো বা তফসিল পিছানোর কোনো প্রয়োজন আছে। এনসিপিও কিন্তু বলেনি যে আমরা সে কারণে আমরা পেছানোর কথা বলছি। তারা বলছে এরকম সংকটজনক পরিস্থিতিটা মনে রাখা। আর সেটি তো এক ধরনের, আমি বলবো যে এর মধ্যে কিন্তু একটা ইতিবাচক দিকও আছে।
যেমন ধরুন সরকার একটা নির্বাচন কমিশন ঘোষণা করলো, এর মধ্যে কোনো দুঃসংবাদ আসলো, তখন কিন্তু একটা পরিস্থিতি মানে রাজনৈতিক দলগুলোর, এখন হ্যাঁ রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং তফসিল চাই, সেটাও হতে পারে। তবে সব ক্ষেত্রেই প্রশাসন যাতে সুষ্ঠুভাবে কাজ করে, যাতে তাদের পর অর্পিত দায়িত্ব পালন করে, কারোর প্রতি রাগ অনুরাগ প্রকাশ না ঘটে, সেটা যেমন, আবার রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেও একটা বোঝাপড়া থাকা উচিত, একটা সুন্দর পরিবেশ থাকা উচিত। সেফাত বলছিলেন যে আমি যে বেগম খালেদা জিয়ার ব্যাপারটা আলাদাভাবেই দেখা দল হিসাবে, কিন্তু এটি কিন্তু আবার সবসময় ধরেন আমি সমালোচনা করব, সমালোচনা যাতে শিষ্টাচারটা বজায় থাকে, এটি সবার জন্যই প্রযোজ্য। একজনের যুক্তি দিয়ে তথ্য দিয়ে কারো বিরুদ্ধে বলা আর মানে কি বলে খুব গরম বিশেষণ দিয়ে ব্যবহার করা, দুইটা সমালোচনা করার মধ্যে দুইটা তো পার্থক্য আছে। তো এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি এতদিন হয়ে আসছে এবং আমরা দেখলাম না জুলাই সনদের পরও যেটা পরিবর্তন হয়েছে। তবে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচনটি করতে হবে। এখন রাজনৈতিক দল বা প্রতিযোগীদের উপরই নির্ভর করবে নির্বাচনটি কেমন হবে, কত ভালো নির্বাচন আমরা করতে পারবো অথবা পারবো না। জি, সালাউদ্দিন সিফাত, একটু আপনার কাছে জানতে চাই, জোট নিয়ে আসলে আপনাদের আলোচনা চলছে, আপনারা প্রার্থী ঠিক করছেন, কিন্তু জোট নিয়ে প্রথমে এক সময় মনে হচ্ছিল জামাতের সাথে আপনারা জোট করতে চাচ্ছিলেন, এরপর গণ অধিকার পরিষদ, এরপরে বাম যেই সংগঠন 5 দলের কথা, মাঝখানে বিএনপি নিয়েও আলোচনা হচ্ছিল, আপনারাই বলছিলেন। আসলে আপনাদের বন্ধুকে? আচ্ছা, সে প্রসঙ্গে আসছি। আসলে এনসিপি চাইলে অনেক কিছু হয় না আর কি, যেটা আপা বলছিলেন যে এনসিপি চাইলে তো অনেক কিছু হয়ে যায়। এনসিপি তো শুরু থেকেই জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিল, তো সেটা অনেক মানে জল তল পেরিয়ে, অনেক নদী সমুদ্র পেরিয়ে তারপর আদায় করতে হয়েছে। জুলাই সনদের ব্যাপারেও সেম, এনসিপি নতুন সংবিধান চেয়েছিল, রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, তো অনেকগুলো কিছু অনেক দাবি কিন্তু এনসিপি চেয়েছিল। তো সবগুলো দাবি যে আসলে পূরণ হয়েছে তা তো না, রাদার মানে রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো সেখানে কে বা কারা আছে সে সম্পর্কে জনগণই হয়তো ভালো বলতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা বারবার এটা পরিষ্কার করেছি যে বেগম জিয়াকে কেন্দ্র করে কোনো সংকট আছে বলে আমরা ওভাবে মনে করছি না। আমরা আমাদের সংবাদ সম্মেলন একদম স্পষ্ট হরফে বলেছি, আমরা আপনার শোতেও আমি আসলে অনেকগুলো কারণ দেখিয়েছি এবং সেগুলোর প্রেক্ষিতে অনেকগুলো কথা বলেছি। যাকে এখন বিএনপির জন্য একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে তাদের ধরেন কিছু জোট সঙ্গী থাকে, জোট সঙ্গীদের সে যদি নিজে ওই ডার্টি জবটা করতে না চায়, তার জোট সঙ্গী দিয়ে সে ডার্টি জবটা করাতে পারে। সেটা আবেদন আমাদের পক্ষে আবার সম্ভব হয় না, যে আমাদের ক্ষেত্রে এটা সম্ভব। এখন নতুন করে তারা 8 দলের একটা মোটামুটি মোর্চা গঠনের প্রক্রিয়ায় আছে। ধরেন আপনি এই যে নিজ দলের প্রতীকে ইলেকশন করা, এটা আটকানো, এটা ধরেন বিএনপি সে ড্রাইভ দিবে না, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিএনপি মুভ দিচ্ছে না, মুভ দিচ্ছে অন্য কেউ, হয়তো যদু কদু মধু, সে একটা মুভ দিয়ে দিচ্ছে। আবার ধরেন এই যে নতুন করে রিটার্নিং অফিসার সংক্রান্ত যে রিট, সেটাও দিচ্ছে কে, আর একটা বাংলাদেশ কংগ্রেস নামক একটা দল, সেখানেও কিন্তু বিএনপিপন্থী কোনো আইনজীবীকে একদম কোর্টে গিয়ে রিট করতে হচ্ছে না। এটা বিএনপির জন্য একটা পলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক আমি বলতে পারবো বেনিফিট আছে আর কি। আমাদের ক্ষেত্রে আবার সেটা নেই, ফলে আমাদের আমরা যা কিছুই করি না কেন মানে এটাকে রিট করতেই হবে, যেটা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধরেন আমাদের আপা যেরকম বললেন যে তারা একটা অফিস নিয়েছেন, খুব ভালো। একইভাবে আমরাও একটা কাজ করেছি, আমরা পুরো বাংলাদেশে আমরা নমিনেশন, তারপর হচ্ছে গিয়ে আবার যারা বিভিন্ন বাংলাদেশ থেকে যারা চেয়েছে যে নমিনেটেড হবে, তারা কিন্তু এসে আমাদের কাছে কাইন্ড অফ একটা সাক্ষাৎকার, একটা ভাইবা টাইপ তারা দিয়েছে। পরবর্তীতে আমরা চিন্তা করেছি যে তাদেরকে একটা সম্মানিত করি, ফলে একটা ইলেকটোরাল যে ভাইব সেটা কিন্তু দলের মাঝে আছে এবং এটা মোটামুটি আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছি। এখন বললে তো অনেক কথাই বলা যায়, ধরেন বিএনপিও তো এক জায়গায় প্রার্থী দিয়েছে, দেখা গেছে যে ওখানকার যে বিরোধী দলীয় মানে তাদেরই দলের মধ্যে যে বিরোধী প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী, তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে পুরো এলাকা ব্লক হয়ে গেছে, রাস্তা ব্লক হয়েছে। তো সেটাও কি আমরা কি ইলেকশন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে রিড করবো কিনা, সেই সন্দেহ বা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ফলে আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা আমি বলেছি মোটা দাগে, সেটা হচ্ছে আমরা যেহেতু তরুণদের একটা দল, আমরা ধরেন আমাদের জুলাইয়ের এক ধরনের একটা দায়বদ্ধতা আছে, যে সেটা সনদ কেন্দ্রিক হোক কিংবা ঘোষণাপত্র কেন্দ্রিক হোক বা সাংবিধানিক কিছু সংস্কার কেন্দ্রিক হোক। ফলে আমরা যখনই এগুলোর কথা বলতে যাই, কেন জানি এটাকে রিড করা হয় যে এটা বড় নির্বাচনটাকে পেছিয়ে দিতে চেষ্টা করতেছে, কিন্তু আসলে ব্যাপারটা তো এরকম না। আর জোট প্রসঙ্গে আপনি যেটা বললেন,
জোটের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করছি যে জোট যার সঙ্গেই হবে সেটা কিছু প্রিন্সিপালের উপর বেস করে হবে। সেই প্রিন্সিপালের মধ্যে একটা হচ্ছে যে পরবর্তীতে আগামী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সময়ও আপনি কিভাবে এই সংস্কার প্রক্রিয়াটাকে বেগবান করবেন, বিশেষত গণভোটে উত্তরিত হওয়ার পরে আপনি সেটাকে সংবিধানে ইনকর্পোরেট করার যে প্রশ্নটা আছে, সেখানে অলরেডি বিএনপির কিছু নেতাকর্মীদের কাছ থেকে কিছু নেতিবাচক কমেন্টও শোনা যায় যে গণভোট এটা বৈধ না, ওইটা বৈধ না, দেখা যাবে আমরা কি করব এই। তো ফলে আমরা যাদের সাথে জোট করব বলে ইন প্রিন্সিপাল একমত হচ্ছি, সেটা যেই হোক, প্রিন্সিপাল হচ্ছে এইটা যে পরবর্তী সরকার যখন আসবে তখন আমরা সংস্কার প্রক্রিয়াটাকে বেগবান করব। আর এখন আমরা আলাপ আলোচনা করছি বেসিক্যালি বিএনপি জামাত তো দুইটা আলাদা ব্লক তৈরি হয়ে গেছে বাংলাদেশে, ইসলামপন্থী দলগুলো নিয়ে জামাতের একটা ব্লক আর বিএনপি কেন্দ্রিক একটা ব্লক তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি যে 2018 বা এই সংক্রান্ত অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এই পরবর্তী যে সকল প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টিস বা পলিটিক্যাল উদ্যোগগুলো গড়ে উঠেছে, বিশেষত রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম আমরা জানি, আমরা বলবো যে রাদার বিএনপি যে 31 দফা রূপরেখা, সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটা মারাত্মক প্রভাব আছে। তারা কিন্তু এই রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার নিয়ে অনেকগুলো কাজ করেছে। এবি পার্টির কথা বলতে পারি, তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পলিসি মেকিং এর জায়গা থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং অবশ্যই গণ অধিকার পরিষদের নাম তো বলতেই হয়, অভ্যুত্থানের অসংখ্য নেতাকর্মী বেসিক্যালি গণ অধিকার পরিষদের সাথে কানেক্টেড। তো আমি নিজেও ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় দফতর সম্পাদক ছিলাম। সো আমরা চেষ্টা করছি যে এই তরুণদের উদ্যোগে নতুন একটা যদি জোট করা যেতে পারে, সেটা সে নিয়ে আলাপ আলোচনা চলছে। সেটার এখন পর্যন্ত কোনো ফাইনাল আউটপুট আমি আপনাকে জানাতে পারছি না, বাট সেই ডিসকাশনটা এখনো চলছে। হয়তো তফসিল ঘোষণার আগে হয়তো আমরা যদি আমরা কোনো একটা ফাইনাল কোনো একটা দিকে যেতে পারি, হয়তো আমরা সেই ঘোষণা দিতে মানে আপনারা জোট করলেও আপনারা নিজ দলে নির্বাচন করতে চাইছেন, মানে অন্যের প্রতীক চাইছেন? সেটা তো সবার ক্ষেত্রেই। আমরা তো নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, নির্বাচন কমিশন সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, অর্থাৎ নিজ দলের প্রতীকে ইলেকশন করা, আমরা তো সেটাকে সমর্থন করি। আমরা চাই যে বিভিন্ন যে যাদেরকে বলা হয় ছোট ছোট দল বলে মোটামুটি অবমাননা করা হয়, আমি চাই যে তারা উঠে আসুক। আমরা এটাই চাই, তারা উঠে আসুক এবং তারা তাদের পলিসি মেকিং পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। শুধুমাত্র যে ধরেন কারোর সাথে বিজনেসম্যানদের কোনো কানেকশনস নাই বা বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ নাই, এই কারণে যে সে পিছিয়ে থাকবে এরকম আমরা মনে করি না। রাদার আমরা মনে করি যে তারা নিজ দলের প্রতীকে যদি ইলেকশন করতে পারে এবং ওই প্রতীকটাকে যদি বাংলাদেশের মানুষজনকে চেনাতে পারে। বাংলাদেশের মানুষজন আফটার অভ্যুত্থান তাদের অনেক কিছু কিন্তু পরিবর্তিত হয়েছে। অভ্যুত্থানের আগে হয়তো এক ধরনের বাইফার্কেশন ছিল যে হ্যাঁ নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, হ্যাঁ। এখন কিন্তু ওই বাইফার্কেশনটা কমে আসছে, মানে এখন ওই ধরনের আর যুদ্ধবদ্ধতা নাই এদিকে অথবা এদিকে। জি, আপনি 8 দলের জোটের কথা বলছিলেন, জামায়াতের নেতৃত্বে যে 8 দলীয় জোট, তাদের কর্মসূচিও সামনে রয়েছে, সেটি নিয়েও একটু আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আবার একটু বিরতি নিয়ে আসি। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সিফাত যেটির কথা বলছিল যে দুটি আলাদা বলয় তৈরি হয়েছে, এর মধ্যে ওই বলয় অর্থাৎ জামাত সহ যে ইসলামী 8 দলীয় জোট, তারা এখনও সেই গণভোটের দাবিতে সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট আয়োজন সহ 5 দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ ডেকেছে জামাত ইসলামী সহ ইসলামী দলটি। তফসিল হয়ে যাচ্ছে কিন্তু তাদের গণভোটের দাবিটি এখনো আছে, এটিকে আসলে কিভাবে দেখছেন? দেখেন, তারা আসলে ভেতরে কি চায়, আমি আগেও বললাম প্রথমবারই যে যারা সরকারের মতো করে আছে তারা নতুন আরেকটা সরকার চাওয়ার কথা না। স্টেটের মধ্যে যেমন ডিপ স্টেট থাকে, তারা কিন্তু মহা ডিপ স্টেট, নর্মাল ডিপ স্টেট না। সো সেইখানে আপনি দেখেন চিফ অ্যাডভাইজার উনি কিন্তু তাদের কথাই মেনে নিয়েছেন, উনি তাদের মতো করেই কিন্তু মানলো তো আপনাদেরটা না, ওইটা ডেটটা কোনো ফ্যাক্টর না, ডেটটা ফ্যাক্টর না। আমরা তো এই জুলাই সনদটাই বলেছিলাম যে আমরা মানি নাই, তা কিন্তু না। আমরা অবশ্যই এনসিপি বলেন, যারা এই বৈষম্য বিরোধী, তো আমরাও ছিলাম, তো আমরাও তো ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করছি। তো এটা বলছিল আমাদের নেতা, বলছিল যেহেতু আইনে নাই সেহেতু আমরা সংসদে যে আসে তাদের মাধ্যমে 2/3 মেজরিটি দিয়ে আমরা এটা সবাই আন্তরিক থাকবো। কিন্তু জামাত তো বিশ্বাস করে নাই, এনসিপিও বিশ্বাস করে নাই। কিন্তু এনসিপির ভাগ্যটা এমন যে এনসিপি নিজেই ওইখানে যায় শেষ পর্যন্ত সিগনেচার করতে পারে নাই বা করেন নাই, কারণ তারা যেভাবে চাইছে ওইভাবে মিলে নাই ব্যাটে বলে। তো সেটা জামাত ওদেরকেও একখানে দাঁড় করায় রাখলো, আবার এসে আগে সিগনেচারটাও করলো, আবার আন্দোলনও চুপ করে আছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওদের অনেক আগে পড়ালেখা করছি। আমরা আমাদের সময় তখন বলতাম, যখন 2-3 দিন বিশ্ববিদ্যালয়ে খুব ঠান্ডা থাকতো, আমরা শেষ দিকে বলতাম যে একটা কিছু হবে, মানে এত নীরব
যে একটা মার্ডার টাডার কিছু হবে, এবং হতেও তাই। ঠিক বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতিটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে যে কোনো সময় হতে পারে। কারণ আপনার সবাই কিন্তু চিফ অ্যাডভাইজারের কথার পরে আর কিন্তু কেউ ওইভাবে কোনো সিরিয়াসলি আপনার এটার বিপক্ষে যায় না, কিন্তু মনে মনে বিপক্ষে কিন্তু সবাই। যে চারটা আপনার ওইখানে আছে, শর্ত আছে, হা ভোট এবং না ভোটের মধ্যে একটা আনসার, চারটা প্রশ্ন, সেখানে কিন্তু কারোরই ওইটা মিলে যাওয়ার কথা না। একজনের মিলবে দুইটা তো আরেকজনের মিলবে তিনটা, আরেকজনের মিলবে একটা তো আরেকজনের মিলবে দুইটা। তো এই অবস্থায় আপনার তারাও কিন্তু ওইখানেও কিন্তু সবাই চুপ আছে, এবং তারা নিশ্চয়ই নিজস্ব অঙ্ক করছে যার যার মতো। কেউ মেটিকুলাস ডিজাইন করছে, কেউ ঐকিক নিয়মে করছে, কেউ সরল অঙ্ক করছে, অঙ্ক করছে। কারণ এই অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, তবে আমরা আশা করি দেশে ভালো কিছু হোক। আমরা তাদের মতো বলতে চাই না যে জেনোসাইড হতে পারে, আমরা তাদের মতো বলতে চাই না যে সূর্য দাঁড়িয়ে যাবে, আমরা তাদের মতো বলতে চাই না ঘি আমার চাই, আঙ্গুল বাঁকা করে হোক, যেভাবেই হোক ঘি আমার চাই। আমরা চাই 10 জনের যাতে মঙ্গল হয়, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই লেভেল প্লেয়িং ফিল্ডটা হোক। কিন্তু সত্যিকার অর্থে কি লেভেল প্লেয়িং ফিল্ড আছে? আপনার এই প্রশাসন কি কাউকে এই যে প্রশাসন 2 দিন পরে ভোটকে আপনার নিয়ন্ত্রণ করবে, সেই প্রশাসনের সামনে আমি বলছি আমার কথায় সূর্য দাঁড়িয়ে যাবে। ভোটটা না দিলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। ভোটটা ভুলে গিয়া বেহেশতে যাওয়ার চাবিকাঠি, বেহেশতে যাওয়ার টিকিট। তো এই জায়গাগুলায় আপনার প্রশাসন কোনো শব্দ করছে যে এটা যে নির্বাচনী আপনার শর্তের মধ্যে পড়ে না, এগুলা যে বাইরে এবং ভেতরে গিয়ে যা যা করছে এগুলা রুল অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না। তো আমরা কিন্তু ওগুলা দেখে অভ্যস্ত হচ্ছি। তার মানে কি, এই সকালের সূর্য যেমন বলে সারাদিন কেমন যাবে, ঠিক এমনই যে দিন কেমন যাবে আমরা কিন্তু বুঝতে পারছি। আমরা এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো অভিযান দেখছি না। আমরা এখন পর্যন্ত যেটা পরে হওয়ার কথা তফসিলের সেই ট্রান্সফারগুলো দেখছি, এবং দেখেন একটা দল যেভাবে বলছে লটারি করে ট্রান্সফার হোক, দেখেন তাদের কথা মতো সরকার লটারি করে ফেললো। তাহলে তারা তো সরকারেই আছে, বিপক্ষে যেতেই পারে, মানে যে কারোই তো পক্ষে বিপক্ষে যেতে পারে। লটারির তো প্রশ্ন আসে না, এটা 54 বছরে হয় নাই। তার আগেও আরও একটা দেশ ছিল পাকিস্তান, তার আগে ভারত ছিল, তখনও হয়েছে বলে আমার জানা নাই। আমার হিসাবে আমার ইতিহাস আমি যেটুকু পড়ছি আমি পাই নাই। তাহলে আপনি হঠাৎ করে লটারিতে আনলেন, এটা তো আর কেউই চায় না, কেউই বলে নাই। আপনি হঠাৎ করে লটারির মধ্যে গেলেন কেন? আর এটা তো আপনার এখতিয়ার না, এটা এখতিয়ার হলো ইসির। আপনি ট্রান্সফার করবে ইসি, ওই 2-3 মাসে ইসি যা করার তাই করবে। তাহলে আপনি কেন এটার মধ্যে গেলেন? তার মানে কি ইসি আসার পরে তফসিল ঘোষণার পর আরেকবার ট্রান্সফার হবে? তাহলে কেন এটার তো দরকার ছিল না। এই 1 মাসের কি দরকার ছিল আপনাকে ট্রান্সফার করার? আর এই আমলাগুলো কি প্রমাণ এই পর্যন্ত দেখাতে পারছে যে এই আমলা, আমি একজন ওসিকেও আমলা হিসেবে ধরছি, একজন এসপিকেও আমলা হিসেবে ধরছি, একজন রিটার্নিং অফিসার যে হবে তাকেও আমলা হিসেবে ধরছি। তো তাইলে তারা কি করছে এই পর্যন্ত? প্রত্যেকটা যারা কথা বলছে তারা কোনো না কোনো জেলার আওতাধীন, তো এবং কোনো না কোনো আসনের আওতাধীন। তাহলে সেইখানে ইউনো কি করছে, সেখানে ওসি কি করছে, সেখানে ডিসি কি করছে, সেখানে এসপি কি করছে? তাহলে এটাকে আমি বলতে পারি না যে সামনের দিনগুলো আমাদের জন্য আরো ঘোলাটে, আরো অন্ধকার কিছু নিয়ে আসছে? জি, একটু সিফাত, আপনার কাছ থেকে একটু জানতে চাই, মার্কিন জরিপে সরকারের সমর্থন, সেই তথ্যটি নিশ্চয়ই পেয়েছেন। সেখানে বিএনপি পাবে 30% ভোট, জামায়াত মার্কিন জরিপ নেই, মার্কিন সংস্থার জরিপ আসলে। বিএনপি পাবে 30%, জামাত 26, আপনাদেরকে 6% ভোটার চাইছে বলে সেখানে উঠে এসেছে। যদিও এই সংস্থারই আবার আওয়ামী লীগের সময় তাদের পক্ষেও আমরা দেখেছি 25-18 70% ছিল, 70% ছিল 25 থেকে, হ্যাঁ 64 ছিল বোধহয় 2018 সালে। একটু আসলে জানতে চাইছি আপনার মত। আর জরিপের ব্যাপারে আমি আপনার এই শোতে ইতিপূর্বে কয়েকবার বলেছি, জরিপ তো আসলে অনেকগুলো জরিপই আসলে হয়েছে। জরিপকে আসলে বেদবাক্য মনে করার কোনো কারণ নাই। জরিপ অনেক সময় মানে অনেক জায়গা থেকে অনেকগুলো জায়গা আছে ক্রিটিক করার আর কি। বিশেষত যে সংস্থার নাম বললেন আইআরআই, তাদের জরিপ নিয়ে আমার বেশ প্রশ্ন আছে আর কি। বিশেষত তাদের প্রশ্ন পদ্ধতি বা তারা যে ডাটাগুলো কালেকশন করে বা তারা যে স্যাম্পল সাইজটা সিলেক্ট করে সেটা কিসের বিচারে, আর অনেকগুলো প্রশ্নই আমার কিন্তু আছে। বিশেষত যেহেতু তারা ইতিপূর্বে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার প্রতি 70% মানুষের জনসমর্থন আছে বলে মানুষজন বিশ্বাস করেছে বা দেখাতে পেরেছে। হ্যাঁ, সো এটা নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে, যাকে আমি জরিপ নিয়ে খুব একটা বেশি বলবো না। গণভোটের যে প্রশ্নটা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গণভোটের যে ইস্যুটা, এটাকে মোটামুটি কিছু রাজনৈতিক দল চাচ্ছে এটাকে আড়াল করে ফেলতে।
আবার এটাও আছে যে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা আছে। আমরা বলছি যে গণভোটটা অবশ্যই লাগবে এবং গণভোটের বিষয়ে সরকারকে স্পষ্ট করে দিক নির্দেশনা দিতে হবে এবং এটা প্রচার করতে হবে। বিশেষত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে যে গণভোটটা হচ্ছে সেটা নিয়ে স্পষ্ট করতে হবে। 4টা প্রশ্নের কথা আসছে না, যে 4টা প্রশ্ন স্পষ্ট আকারে মানে জনতার সামনে বারবার, বিটিভি তো আছে আর অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো আছে, সেগুলোর সামনে স্পষ্ট করতে হবে। কারণ আমরা একটা খুবই যুগ সন্ধিক্ষণের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি। সো এই জিনিসটা যদি মানুষকে বারবার বোঝানো না যায় বা মানুষকে যদি এই ইনফরমেশন অ্যান্ড মেসেজটা চালাচালি করা না যায়, তাহলে কিন্তু আমরা মনে করি যেটা ভালো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবে না। আর ইসির কথা বা লটারি করে যেটা আপা বললেন, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো আসলে অনেক কিছু নিয়ে প্রশ্ন করি, আমরা হয়তো প্রশ্ন করতেই ভালোবাসি, অথবা যেহেতু আমাদের সংস্কার নিয়ে আমাদের এক ধরনের চিন্তা আছে, আমরা কিন্তু ইসি যখন গঠন হচ্ছে তখনও কিন্তু একটা প্রশ্ন জুড়ে দিয়েছিলাম যে এই ইসি গঠন হয়েছে যে আইনে গঠিত হয়েছে, যেটা 2022 সালের একটা আইন, যে আইন সম্পর্কে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অনেক বড় বড় কেন্দ্রীয় নেতাটাকে কালো আইন হিসেবে কিন্তু সাব্যস্ত করেছে। আমরা তখনও বলেছি যে এই আইনের অধীনে কিন্তু ইসি গঠন করা ঠিক হচ্ছে না। তো ফলে আমাদের আসলে আমাদের শুধু মানে ব্যাটে বলে না মিললে হয়তো আমাদের যেটা হতে পারে ওয়াইড হতে পারে, কিন্তু আউট হয়ে গেলে কিন্তু আমাদের সমস্যা। তো আমরা কিন্তু আউট হতে চাই না, আমরা রাজনীতি ফিল্ডে টিকে থাকতে চাই আর কি। আর আরেকটা বিষয় আজকে আপনার আলোচনায় আসে নাই, বা হয়তো অন্যান্য টেলিভিশনগুলো তো আমি আলোচনায় দেখতে পাচ্ছি না, সীমান্তে আজকে গতকালকে 2 জন বাংলাদেশিকে বিএসএফ বেধড়ক পিটিয়ে তাদেরকে হত্যা করেছে। একটা হচ্ছে গুলি করে হত্যা করা, যেটা আমাদের এখানে বেশ নর্মাল ঘটনা হিসাবে কিন্তু ছিল, এখনও আছে, গুলি করে হত্যা করে। বিশেষত হাসিনা পালায় যাওয়ার পরে আরও বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু গতকালকে যেটা হয়েছে, দুটো মানুষকে পেটানো হয়েছে, বেধড়ক পিটে তাদেরকে মারা হয়েছে। ফলে এটা কিন্তু অ্যাগ্রেশন অ্যান্ড ক্রুয়েলটির প্রকাশ, মোর অ্যাগ্রেশন অ্যান্ড মোর ক্রুয়েলটি। কেন জানি মনে হয় যে বাংলাদেশের এই যে বিএসএফের যে মনস্তত্ত্ব, এটা মূলত ইন্ডিয়ার যে দিল্লির যে হেজিমনিক মনস্তত্ত্ব, এটারই একটা অংশ। দিল্লি যেটা দিল্লি মনে করে হচ্ছে তারা একটা রাম রাজত্ব, তারা ব্রাহ্মণ্যবাদী, বর্তমান বিজেপির অধীনে এবং আরএসএস এর অধীনে ব্রাহ্মণ্যবাদী একটা সভ্যতা। আর এখানে আমরা যারা আছি বাংলাদেশিরা, আমরা হচ্ছি নিম্নবর্গের দলিত হিন্দু এবং মুসলমানদের একটা দেশ বাংলাদেশ। ফলে এই নিম্নবর্গের দলিত হিন্দু এবং মুসলমানদেরকে পেলে বিএসএফও তাদের মানে আয়রন ফিস্ট, তারা তাদের আয়রন ফিস্টটা দেখাই দেয়, বেধড়ক কিন্তু পেটায়। তো আমরা দেখি নাই যে এটা নিয়ে খুব একটা বেশি মহলে আলাপ আলোচনা হচ্ছে। আমাদের একটা স্ট্রং ফরেন পলিসি দরকার। ইন্ডিয়ার প্রতি নতজানু হয়ে, দিল্লির প্রতি নতজানু হয়ে আমরা আর কোনোভাবে চলতে পারবো না। আপনার এই চারদিকে ইন্ডিয়া বেষ্টিত, আপনি যদি খালি জিহুজুর করেন, আপনি কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। তো ফলে সীমান্ত হত্যা নিয়ে ইউনূস সরকার অনেক বিবৃতি দিয়েছে, এসব বিবৃতি দিয়ে কোনো কাজ হবে না। স্ট্রং কিছু পদক্ষেপ, স্টেপস অবশ্যই তাদেরকে নিতে হবে, যাতে করে সীমান্ত হত্যা হয়েছে। অবশ্য আমাদের একটু সরকারের কাছে জানতে চাই, রাজনীতির এই ডামাডোলের মধ্যেই যে ভোজ্য তেল সেটির দাম বাড়ানো হয়েছে এবং লিটারে 9 টাকা বাড়িয়েছে, এবং সরকার বলছে যে এটি ব্যবসায়ীরা বাড়িয়েছে, তাদেরকে জানায়নি। আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে? মানে এতক্ষণ যে আলোচনা করছিলাম আমরা, তাতে মনে হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের নিয়ন্ত্রণ নেই, যে এক এক দল এক এক রকম জুলাই সনদ, সাংবিধানিক আদেশ, গণভোট, এগুলোকে এক একভাবে দেখছে, এক একভাবে মূল্যায়ন করছে, এবং নির্বাচনেও তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নেবেন অথবা পদক্ষেপ নেবেন। আর সুতরাং নির্বাচন হবে, কিন্তু একটা ঝুঁকি থাকবে। গণভোট, বিএনপি যদি গণভোটের সংবাদ মাধ্যমে এসেছে, আমি লিখেছিও, বিএনপি হচ্ছে যে তারা নার পক্ষেও না, হায়ের পক্ষেও না, তারা এ ব্যাপারে নিস্পৃহ। এখন বিএনপি যদি নিস্পৃহ থাকে, তাহলে গণভোটের তো জাতীয় সংসদ নির্বাচনেও উপস্থিতি থাকবে, গণভোটের সবাই অংশ নেবে। 4টি প্রশ্ন আছে, কিন্তু সবটা মিলে জুলাই সনদের প্রতি বা সাংবিধানিক আদেশের প্রতি সমর্থন আছে কিনা। আমার ধারণা প্রশ্নটা সহজ করলে ভালো হতো। এখন সব পক্ষের দাবি সমন্বয় করতে যেয়ে কিন্তু এটা হয়েছে। আপনি দেখবেন 4টা যে বিষয় আছে, তাতে বিএনপির দাবি মেনে নেওয়া হয়েছে, জামাত ইসলামের দাবি মেনে নেওয়া হয়েছে, এনসিপির দাবি মেনে নেওয়া হয়েছে, এক ধরনের একটা প্যাকেজ করা হয়েছে। এখন গণভোটের প্যাকেজটা কাজ করবে কিনা আমি নিশ্চিত না। দ্বিতীয় হচ্ছে যে ভোজ্য তেল, জনজীবনের এই গত 15 মাসে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচন, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সংস্কার, কিন্তু মৌলিক যেখানে সংস্কার প্রয়োজন, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, বেকারত্ব কমানোর ক্ষেত্রে, আপনার কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে,
সেই আলোচনা সবচেয়ে কম রাজনৈতিক দলগুলোও করছে না। এমনকি আমাদের প্রত্যাশা ছিল এনসিপির নতুনদের দল, এবং এনসিপির তো প্রথম ছিল কোটা বিরোধী আন্দোলন। কি কোটা বিরোধী আন্দোলনের মধ্যে কিন্তু ন্যায্যতার বিষয় ছিল, যে আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবো, আমি কোটায় চাকরি চাই না। কিন্তু এনসিপি অন্য দলগুলো তো বটেই, এনসিপি এই অর্থনৈতিক সমস্যাগুলো সামনে কম এনেছে। জানি না এটা রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কৌশল হতে পারে, অথবা ভাবছে নির্বাচনী বৈতরণী পার হলে আমরা সব কিছু করবো, মানে দেশ কি বলে স্বর্গে পরিণত হবে। কিন্তু সেটা তো হয় না, সব কিছু ধাপে ধাপে। ব্যবসায়ীরা কী করে পারে যে সরকারের যে ভোজ্য তেলের ক্ষেত্রে এটা তো আমদানি করা, এবং এখানে এটা পরিশোধন করা হয়, এটা তার আমদানি খরচ, তার পরিশোধন খরচ, পরিবহন খরচ, এসব ধরেই কিন্তু দামটা ধরা হয়। সরকার নিয়ন্ত্রণ নেই, তো এটা বোঝাই গেল। তাহলে সরকার কি তাদের উপর অন্যায় চাপিয়ে দিতে চেয়েছিল? সেটা ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদের লোকসান হচ্ছে, কিন্তু সরকার এটা করছে না। এখন সত্যিকার অর্থ কী? বাণিজ্য উপদেষ্টা যেটা বলেছেন তাতে জনগণকে আশ্বস্ত হবে? তিনি বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণ নেই, সরকার এটা জানে না, সরকারকে না জানিয়ে করেছে। কিন্তু কালকে যে ভোজ্য তেল কিনতে যাবেন, তিনি কোন দামে পাবেন? তিনি সরকার নির্ধারিত দামে পাবেন, না ব্যবসায়ীরা যে দাম নির্ধারণ করেছে বাধ্য সেটি কিন্তু। তো সুতরাং এক ধরনের আমরা কিন্তু নির্বাচনী ডামাডোলে জনজীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো সেটির মধ্যে এক ধরনের ভুলে জিম্মি গেছি। হয়ে না গেছে। না, সমস্যাগুলো আমলেই নিচ্ছি না। জি, আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শকই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।